আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শাউলি ইসলাম আবারও চলে এলাম প্রিজম কর্তৃক আয়োজিত প্রজেক্ট এইচ এর বাংলা ক্লাস নিয়ে। আজকে আমাদের বাংলার থার্ড ক্লাস এবং আজকে আমাদের বাংলার 4 নম্বর ক্লাস। আজকে আমাদের বাংলার 4 নম্বর ক্লাস, ফোর্থ ক্লাস এবং বিদ্রোহী কবিতার সেকেন্ড ক্লাস। আমরা গত ক্লাসে আসলে বিদ্রোহী কবিতার কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থটা পড়েছি। আশা করি তোমরা শব্দার্থগুলো বারবার রিভাইজ করেছো ঠিক যেভাবে পড়িয়েছি। ভিডিওটা দুইবার শুনলেই আসলে আমার মনে হয় না শব্দার্থে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা। তো চলো আজকে আমরা মূল কবিতাটা শুরু করি। ওকে, তো এর আগে আমরা কবির পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি থেকে জেনেছি যে বিদ্রোহী কবিতাটা মূলত একটা এমন কবিতা যেটার মাধ্যমেই কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং তার এই কবিতার মাধ্যমে একটা প্রতিবাদ ফুটে উঠেছে। পরস্পর বিরোধী ওনার যে চরিত্র, বিদ্রোহী সত্তা, সেটা ফুটে উঠেছে। উনি একদিকে যেমন কুসুম কোমল আর একদিকে ঠিক তেমনই তপ্ত দ্রুপুরের মতো, এটা বোঝাতে চেয়েছেন। এবং এছাড়াও উনি আরও একটা জিনিস এখানে দেখিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে উনি কখনো প্রতিবাদ করেন না, উনি অন্যায়ের সাথে সর্বদা আপোষহীন। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে মূলত মাথায় রেখে এই কবিতা লেখা হলেও আমি মনে করি বিদ্রোহী কবিতাটা যে কোনো কনটেক্সটে, যে কোনো ধরনের শোষণ নিপীড়নের বিরুদ্ধে সবসময় রিলেভেন্ট থাকে। চলো কবিতাটা শুরু করি। শব্দার্থগুলো যদি তোমাদের এখন মনে না থাকে তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে শব্দার্থটা খুলে বসার জন্য। এবং আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে বাংলা পড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে মূল বইটা থেকে পড়ার। তুমি যখন মূল বইটা সাথে রাখবে, মূল বই থেকে পড়বে, তখন তোমার কাছে না ভিজুয়ালাইজ করাটা ইজি হবে। আর আরেকটা জিনিস যেটা হয় যে আমরা আমাদের যে আমরা যে ধরনের ফ্যাকাল্টিতে বিলং করি তার বাইরের সাবজেক্টগুলো আমরা খুব একটা গুরুত্ব দিয়ে পড়তে পারি না। যেমন যে সায়েন্সে আছে সে হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথের বাইরে গিয়ে বাংলা পড়ার সময় পাচ্ছে না। আবার যে হচ্ছে কমার্সে আছে, যে আর্টসে আছে, তারা তাদের ওই কোর যে সাবজেক্টগুলো যেটা আর্টসকে ডিনোট করে, যেটা কমার্সকে ডিনোট করে, হ্যাঁ, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, এসবের বাইরে সে আসলে পড়ার খুব একটা সময় পাচ্ছে না। বাংলা, ইংরেজি, আইসিটি, তো দেখা যায় পরীক্ষার আগে এই বাংলা, ইংরেজি, আইসিটি এ ধরনের সাবজেক্টগুলোতে একটা ল্যাকিংস থেকে যায়। তো তোমরা যদি হচ্ছে প্রিজমের সাথে থাকো এবং এই ক্লাসগুলো কন্টিনিউ করো, তাহলে আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে পরীক্ষার আগে তোমার বাংলা নিয়ে কোনো টেনশন থাকবে না। সারা বছর বাংলা পড়নি, ডাজন্ট ম্যাটার। পরীক্ষার আগে এই ক্লাসগুলো আমি এত ডিটেইলে নেওয়ার কারণই হচ্ছে এটা যে আমি জানি বাংলা আসলে পড়ে না সেভাবে। তারপর বাংলা একটা ভীতি কাজ করে, তারপর মনে করে যে আরে আমার হাত তো খুব একটা চলে না, আমি সায়েন্সে 3 লাইনের অঙ্ক করে আমি 4-এ 4 পাই, বাংলায় তো অনেক লিখতে হয়, এই লিখতে পারি না বলে আমি বাংলায় A+ আসে না, বাংলায় আমার গোল্ডেন আসে না এই বাংলার জন্য। তো যাতে এই ধরনের মিসকনসেপশন থেকে বা এই ধরনের আনফরচুনেট ঘটনা তোমরা এড়িয়ে চলতে পারো যে গোল্ডেন A+ মিস হয়ে গেল, এটা যাতে না হয়, সেজন্যই আসলে ক্লাসগুলো এত ডিটেইলে নেওয়া। এবং বারবার আমি একটা কথা রিপিটেডলি বলি, একটা লাইন আমি রিপিট করি যে লাইনটার ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে যেটা হচ্ছে যে তোমরা আসলে আরো বেশি জানতে পারছো, ঝালাই হতে পারছো যে কবিতাটার মূল ভাবটা কি ছিল বা এই এই অংশটার মূল ভাবটা কি ছিল। তখন তোমাদের জন্য অ্যান্সার করা আরো বেশি ইজি হয়ে যাবে। ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না কবিতাতে এবং আর কোনো ল্যাকিংসও থাকবে না বাংলাতে। বাংলায় A+ নিশ্চিত। ওকে, চলো শুরু করা যাক। বলো বীর, বলো উন্নত মম শির। সে বলছে যে বীর তুমি বলো, বলো যে মম মানে কিন্তু আমার। মম মানে কি? মম মানে হচ্ছে আমার। বীর তুমি বলো যে আমার শির সব থেকে উন্নত। উন্নত বলতে এখানে হচ্ছে আধুনিক বোঝানো হয়নি, উন্নত বলতে মডার্ন বোঝানো হয়নি, হ্যাঁ, বা ওয়েল কাস্টমাইজড বোঝানো হয়নি। উন্নত বলতে বোঝানো হয়েছে উচ্চ, হ্যাঁ, সব থেকে উঁচুতে। বলো বীর, বলো উন্নত মম শির, আমার শির সব থেকে উঁচুতে, এটা বলো তুমি। শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রি। নেহারি মানে কি? এখানে নেহারি মানে কিন্তু খাবার নেহারি না, নেহারি মানে হচ্ছে দেখা। অর্থাৎ আমার মস্তক বা আমার উন্নত মস্তক, আমার সব থেকে উঁচু মাথাটা দেখে নতশির ওই শিখর হিমাদ্রি। ওই শিখর হিমাদ্রি অর্থাৎ শিখর মানে কি? শিখর মানে কিন্তু চূড়া। শিখর মানে কি?
চূড়া, আর হিমাদ্রি মানে পাহাড়। হিমাদ্রি মানে কি? পাহাড়। আমার উন্নত মস্তক দেখে পাহাড়ের চূড়াও তার মাথা নত করে। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, আমার মস্তক সব থেকে উন্নত, সব থেকে উঁচুতে, এতটাই উঁচুতে যে আমার এই মাথা দেখে হিমালয়ের চূড়া পর্যন্ত মাথা নত করে ফেলে। আমি চির দুর্দম, দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। তো দেখো এখানে কি বলা হয়েছে, যে আমি চির দুর্দম, দুর্বিনীত নৃশংস। এখানে খুব নেগেটিভ কিছু ক্যারেক্টারকে পোট্রে করা হচ্ছে, যে আমি দুর্দম, যাকে দমন করা যায় না। আমি দুর্বিনীত, যে বিনীত না। হ্যাঁ, আমি নৃশংস, যে হচ্ছে গিয়ে হলো হিংস্র। আমি নৃশংস, আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। অর্থাৎ আমাকে দমন করা যায় না, আমি বিনীত না, আমি হিংস্র। মহাপ্রলয়ের আমি নটরাজ। যখন মহাপ্রলয় হবে, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন শিব যেভাবে নাচবেন, হ্যাঁ, এই মহাপ্রলয়কালে শিবের যে নাচন, সেই নাচের যে রূপটা, সেটাকে যে ভার্সনটা, সেটাকে বলা হয় নটরাজ। হুম। তোমরা অনেক সময় শাঁখারি বাজার যদি কেউ এসে থাকো, বা হচ্ছে যারা যেখানে মূর্তি বিক্রি করা হয়, বা বিভিন্ন এন্টিক্স শপে শিবের একটা মূর্তি দেখতে পাবে, হ্যাঁ, নাচের ভঙ্গিতে খুব সুন্দর একটা মূর্তি দেখা যায়, হাতগুলো এভাবে করা থাকে, পা হচ্ছে একটা তোলা থাকে। তো ওইটাকে বলা হয় নটরাজ। হ্যাঁ, ওই যে ওই প্রতীকটা, ওটা হচ্ছে নটরাজের প্রতীক, যে শিবের যে নাচার যে হচ্ছে অবয়বটা, সেটা হচ্ছে নটরাজ। মহাপ্রলয়ের সময় শিব এভাবে নাচবে। তো আমি মহাপ্রলয়ের নটরাজ। আমি সাইক্লোন, সাইক্লোন মানে তো বোঝো একটা প্রাকৃতিক দুর্যোগ। আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি মহাভয়, দেখো ভয়, তারপর মহাভয় মানে অনেক বড় ভয়। হ্যাঁ, আমি অনেক বড় ভয়। আমি পৃথ্বী, পৃথ্বী মানে কি জানো? পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী। পৃথ্বী মানে পৃথিবী। আমি পৃথিবীর জন্য অভিশাপ স্বরূপ। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। মানে আমি কোনো কিছু মানি না, আমি এমন ভাবে হেঁটে যাই যে আমি সবকিছু ভেঙে, আশেপাশে সবকিছু ভেঙে চুরমার করে ফেলি। আমি অনিয়ম উশৃঙ্খল। হ্যাঁ, আমি নিয়ম মানি না, আমি উচ্ছৃঙ্খল। যে অনিয়ম করে সেই তো উচ্ছৃঙ্খল। আমি নিয়ম মানি না, আমি উচ্ছৃঙ্খল। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি দলে যাই বলতে কি জানো? দলে যাওয়া মানে কি? দলে যাওয়া হচ্ছে পদতলে, পদতলে পিষ্ট করা, পদতলে পিষ্ট করা। হ্যাঁ, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি সব ধরনের বন্ধন, নিয়ম কানুন এবং শৃঙ্খল। শৃঙ্খল মানে কি? শিকল। শৃঙ্খল মানে কি? শিকল। দেখো, উনি নিয়ম কানুনকে একটা শিকলের সাথে তুলনা করেছেন। অর্থাৎ ব্রিটিশরা যখন শাসন করছে বাংলায়, তখন তারা হচ্ছে এখানে যে উপনিবেশ গঠন করেছে, তারা অবশ্যই কিছু লস তৈরি করেছেন, তাই না? একটা ল থাকবে, স্কুলস থাকবে, যেখানে হচ্ছে মোরালস শেখানো হচ্ছে, লস থাকবে যেটা হচ্ছে অবিডিয়েন্ট থাকতে হবে আমাদেরকে, আনলেস আমরা হচ্ছে গেলো পানিশড হব, তাই না? যে কোনো রাষ্ট্রই এটা করে, যে কোনো শাসকই এটা করে, যে সে কিছু লস রাখে, যেই ল আবার কোনোভাবে তার স্বার্থকেই হচ্ছে কি হলো সাপোর্ট করছে। তো সেখানে বলা হচ্ছে, কবি বলছেন যে আমি কোনো নিয়ম কানুন, আর এই যে নিয়ম কানুনের যে শেকলটা, এটা আমি মানি না। আমি বুঝতে পেরেছি যে তোমাদের যে নিয়ম কানুন তোমরা বানিয়েছো, সেটা তোমাদের স্বার্থে আমাদেরকে শিকল পরানোর জন্য। আমি এটা মানি না। আমি হচ্ছে অনিয়ম, আমি হচ্ছে উচ্ছৃঙ্খল। আমি এই ধরনের যে বন্ধন, নিয়ম কানুন এবং শৃঙ্খল, এগুলোকে আমি পায়ে, মানে পায়ের নিচে মারিয়ে যাই। আমি তোমাদের এই যে, কারণ দেখো, একটা যারা হচ্ছে ল এনফোর্স করে, তারা কি, তারা সমাজের সব থেকে হায়ার পজিশনে থাকে না? উই হ্যাভ টু রেসপেক্ট দ্য জাজ, রাইট? উই হ্যাভ টু রেসপেক্ট দ্য লস, উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার সংবিধান। সবকিছু আমাদেরকে কিন্তু রেসপেক্ট করে চলতে হয়। তো উনি এখানে বোঝাতে চাচ্ছেন, নজরুল বোঝাতে চাচ্ছেন, যে তোমরা যে, ব্রিটিশদেরকে বোঝাচ্ছে, যে তোমরা যে সংবিধান করেছো, তোমরা যে আইন নিয়ম কানুন করেছো, সেগুলো হচ্ছে একটা শেকলের মতো আমাদের জন্য, এবং আমি সেটা বুঝতে পারছি। এজন্যই আমি অনিয়ম, এজন্যই আমি উচ্ছৃঙ্খল, এজন্যই আমি এই নিয়ম কানুনের শেকল পায়ের নিচে মারিয়ে চলে যাই। আমি এগুলোকে পাত্তাও দিই না। আমি মানি না কোনো আইন, আমি কোনো আইন মানি না। ওকে, তারপরে দেখো কি বলা হচ্ছে।
আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মম শির। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি আমি ভরা তরি করি ভরা ডুবি। ভরা তরি থাকে না, যে একদম পরিপূর্ণ যে তরি থাকে, সেই তরি আমি ভরা ডুবি করে দেই। হ্যাঁ, পুরোটা একদম উল্টে ডুবে গেল। আমি টর্পেডো, টর্পেডো আমরা কি জেনেছি, যে ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করার মতো এক ধরনের অস্ত্র, এটা হচ্ছে টর্পেডো। আমি হচ্ছে ভরা, এখানে যেহেতু সবকিছু পানি রিলেটেড, তো এখানে পুরোটা হচ্ছে পানি রিলেটেড থাকবে। তো এখানে বলা হচ্ছে আমি টর্পেডো, টর্পেডো বলতে বোঝানো হচ্ছে যে আমি এক ধরনের ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করা যে অস্ত্র, আমি সেটা। তারপর বলা হচ্ছে আমি ভীম ভাসমান মাইন। ভীম কি? ভীম কিন্তু একটা পৌরাণিক ক্যারেক্টার। এখানে ভীমকে ভাসমান মাইন বলা হচ্ছে কি কারণে, দেখো, ভীম ছিল এমন একজন যোদ্ধা যে হচ্ছে সবাইকে যুদ্ধে পরাভূত করতে পারতো। তো একবার কি হয়েছে, ভীমকে বিষ খাইয়ে দেয়া হলো এবং নদীতে ফেলে দেয়া হলো। হ্যাঁ, বিষ খাইয়ে একটা নদীতে ফেলে দেওয়া হলো। তখন সেখানে তাকে হচ্ছে গিয়ে হলো, যখন নদীতে ফেলে দেওয়া হলো, সেখানে তাকে হচ্ছে তুলে এক ধরনের অমৃত বা হচ্ছে এক ধরনের পানীয় কিছু পান করানো হয়েছিল ভীমকে, যেটার কারণে সে হচ্ছে গিয়ে হলো, সেরে তো গিয়েছিলই, তার যে তাকে যে বিষ পান করা হয়েছে সেই বিষক্রিয়া কেটে তো গিয়েছিলই, পাশাপাশি সে অমর হয়ে গিয়েছিল। তো ভীমকে এজন্য এখানে ভাসমান মাইনের সাথে তুলনা করা হয়েছে। মাইন তো জানোই, মাইন সবকিছু ধ্বংস করে দেয় না বিস্ফোরিত হলে। তো ভীমকে ভাসমান মাইনের সাথে তুলনা করেছে এবং এখানে সে নিজেকে ভীম ভাসমান মাইন বলে আখ্যা করেছেন। আমি ধূর্যটি, আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখী। ধূর্যটি কি বলতো? ধূর্যটি কিন্তু শিব। তো শিবের যে ওই যে জটা পাকানো যে চুল, সেটার কারণে কিন্তু তাকে ধূর্যটি বলা হয়, কারণ ওই জটা পাকানো চুলটা ধোয়ার মতো দেখা যায় দেখতে, অবয়বটা ধোয়ার মতো, এই জন্য বলা হয় ধূর্যটি। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী। আমি অকাল বৈশাখী, মানে বৈশাখ মাসের অসময়ে কিন্তু হুটহাট ঝড় উঠে যায় না, তো বলছে অকাল বৈশাখী ঝড়ে যেমন গাছগুলো হেলে পড়ে, সেভাবে আমি হচ্ছে গিয়ে হলো এলোকেশী। আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। আমি বিদ্রোহী, হ্যাঁ, আমি বিদ্রোহী সুদ। সুদ মানে কি বলতো? সুদ মানে কিন্তু আমরা পড়েছি, সুদ মানে হচ্ছে পুত্র। সুদ মানে হচ্ছে পুত্র। আমি হচ্ছে বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। আমি বিশ্ববিধাত্রীর বিদ্রোহী পুত্র। আমি নিজে বিদ্রোহী এবং আমি বিশ্ববিধাত্রীর বিদ্রোহী পুত্র। বিশ্ববিধাত্রীর বলতে বিশ্ববিধাতার। বলবীর চির উন্নত মম শির। এটা আগের লাইনে আমি বলেছি যে বলবীর, তোমার শির সব থেকে উন্নত, তোমার মস্তিষ্ক সবার উপরে। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। দেখো, এত চমৎকার ভাবে না উনি কবিতাটা লিখেছেন। আমি যখনই নজরুলকে পড়ি আমি খুব মুগ্ধ হয়ে নজরুলকে পড়ি, এবং এই কবিতাটা তুমি যখন পড়বে না, তুমি নিজের মধ্যে না এক ধরনের, কি বলা যায়, খুব বুস্ট আপ ফিল করবে। তুমি যখন এটা আবৃত্তি করে পড়বে, একটু লাউড টোনে পড়ার চেষ্টা করো, দেখবে যে আসলে বাংলা খুব একটা বোরিংও না। তোমরা যেভাবে বাংলাকে বোরিং কনসিডার করো, বাংলা কিন্তু বোরিং না, বাংলা খুবই ইন্টারেস্টিং। এবং বাংলা তুমি যখন পড়তে পারবে না আবেগটা দিয়ে, তখন তুমি আসলে বুঝতে পারবে যে এখানে আসলে কত সুন্দরভাবে জিনিসকে ন্যারেট করা হয়েছে। তুমি দেখো, উনি একই সাথে খুব পরস্পর বিরোধী এই দুইটা ক্যারেক্টারের কথা বলছে। উনি একই সাথে ধ্বংস, উনি একই সাথে সৃষ্টি। একটা মানুষ নিজেকে ব্যাখ্যা করছেন কত সুন্দরভাবে, এবং এই ব্যাখ্যাটা শুধুমাত্র কিন্তু তার ব্যক্তিসত্তাকে ফুটিয়ে তুলছে না, তার রাজনৈতিক মতাদর্শ, তার অসাম্প্রদায়িকতা এবং তার দেশপ্রেমকে ফুটিয়ে তুলছে। তো এটা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার। যখন তোমরা পড়বে তখন তোমরা আসলে বুঝতে পারবে, শব্দগুলোর অর্থ যখন তোমাদের কাছে ক্লিয়ার থাকবে, তখন কবিতা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না, ডাল ভাত। তোমাদের এত ভালো লাগবে এটা পড়তে, এত কমফোর্টেবল হয়ে যাবে। তো আমি সৃষ্টি বলা হচ্ছে কি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। লোকালয় কি? লোকালয় হচ্ছে যে হলো জনকীর্ণ একটা জায়গা, যেখানে অনেক মানুষজন থাকবে, হ্যাঁ, লোক সমাগম থাকবে, কথা হবে, অনেক শব্দ থাকবে, গাড়ির হর্ন থাকবে, নানা ধরনের শব্দ, হকার থাকবে, কেউ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে, চা খাচ্ছে, এরকম একটা জায়গা লোকালয়। আমি শ্মশান, শ্মশান কি? চিরনীরব। এখানে একটা পিন ড্রপ সাইলেন্স, এখানে কোনো ধরনের শব্দ নেই। হ্যাঁ, এখানে সবাই মৃত। শ্মশানে তো কেউ গিয়ে বসেও থাকে না। সো বলা হচ্ছে কি, পরস্পর বিরোধী জিনিস। আমি সৃষ্টি, আমি ধ্বংস, পরস্পর বিপরীত।
আমি লোকালয়, আমি শ্মশান। আমি লোকালয়, আমি খুবই হচ্ছে কি হলো মুখরিত, আবার মাঝে মধ্যে আমি এতটাই নিশ্চুপ যে শ্মশানের মধ্যে একটা নীরবতা নেমে আসে। আমি অবসান, আমি নিশাবসান। আমি সবকিছু শেষ। নিশাবসান কি? রাতের শেষ ভাগ। হ্যাঁ, রাতের শেষ ভাগ। এটা কিন্তু আমি বলছি। আমি ইন্দ্রাণীর সুদ, হাতে চাঁদ, ভালে সূর্য। আমি ইন্দ্রাণীর পুত্র, আমার হাতে চাঁদ থাকে এবং আমার ভালে সূর্য থাকে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। বাঁশের বাঁশুরি এটা হচ্ছে গিয়ে হলো তোমার যে বাঁশি বাজায়, যেটা খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে আমরা শুনি মন্ত্রমুগ্ধের মতো, বাঁশির সুর কত করুণ এবং সুন্দর থাকে না। আরেক হাতে কি? রণতুর্য। রণতুর্য কিন্তু কি? এক ধরনের অস্ত্র। তো সে বোঝাচ্ছে যে আমার এক হাতে বাঁশের বাঁশুরিও যেমন থাকে, আর এক হাতে কিন্তু আমার অস্ত্রও থাকে। আমি একদিকে যেমন শান্তিরও কথা বলি, প্রেমেরও কথা বলি, ঠিক অপরদিকে আমি কিন্তু বিদ্রোহ এবং হচ্ছে অন্যায়ের প্রতিবাদের কথাও বলি। এই লাইনটাই তো কতটা চমৎকার। এই লাইনটাই তো কতটা চমৎকার। এটা পড়লেই তো বাংলার প্রতি একটা ভালোবাসা জন্মায় যায়। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য। ওকে, চল। তারপরে কি বলা হচ্ছে? আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশান বিশানের ওঙ্কার, আমি ইস্রাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচণ্ড। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। দেখেছো? এখানে কি বলা হয়েছে? আমি বেদুইন। বেদুইন কি? এক ধরনের যাযাবর জাতি। এক ধরনের যাযাবর জাতি। যাযাবর জাতি কোথাকার? এটা আরবের। আরবের আরবের যাযাবর জাতি। আমি চেঙ্গিস। এই চেঙ্গিস কিন্তু কোনো পৌরাণিক ক্যারেক্টার না। দেখো এখানে কিন্তু হিস্টোরিক্যাল ক্যারেক্টার একটাই আছে, সেটাকে চেঙ্গিস। ঐতিহাসিক ক্যারেক্টার একটাই, চেঙ্গিস। চেঙ্গিস কে? চেঙ্গিস কিন্তু ছিল সেই যে আমরা দেখেছিলাম না শব্দার্থের মধ্যে, খুব আগের সময়ের একজন খুব সামরিক যোদ্ধা এবং খুব সাহসী একজন ব্যক্তি, চেঙ্গিস। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। সে বোঝাতে চাচ্ছে আমি নিজেকে ছাড়া আর কাউকে হচ্ছে গিয়ে হলো কুর্নিশ করি না, বা কারোর সামনে আমি মাথা নত করি না। আমরা যখন হচ্ছে এই কুর্নিশ করা মানে কি? কুর্নিশ করা মানে কিন্তু আমি বুঝেছিলাম যে বাও করা, বাও ডাউন করা। তো আমি কারোর সামনে আসলে যখন আমরা বাও ডাউন করি তখন কি করে? মাথাটা ঝুঁকে যায় না? তো আমি কারোর সামনে, আমি নিজেকে ছাড়া আর কারোর সামনে আমি আমার মাথাকে নত করি না। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। আমি বজ্র। হ্যাঁ, বজ্র কি? বজ্রপাত যে হয় না, এরকম বজ্র। বজ্রের কিন্তু অনেক প্রচন্ড একটা শব্দ হয়ে বজ্রপাত হয়। তো আমি বজ্র। আমি ঈশান বিশানে ওঙ্কার। আমি হচ্ছে এই যে ঈশান বিশানে ওঙ্কার মানে, ঈশান বিশান মানে হচ্ছে গেলো ওই যে পূর্ব পশ্চিম কোণ থেকে যে ও ধ্বনিটা চলে আসবে, আমি ওই ধরনের ও ধ্বনি, আমি বজ্রের ধ্বনির মতো, আবার আমি ও ধ্বনির মতো, যেটা হচ্ছে ঈশান বিশান কোণ থেকে আসে। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। ইসরাফিল আলাইহিসসালাম, আমি বলেছিলাম যে চারজন প্রসিদ্ধ ফেরেশতা, তার মধ্যে চারজনের কি কি কাজ ছিল, এবং ইসরাফিলের কাজ কি? সেখানে সিংগায় ফু দেয়া। যখন কিয়ামত সন্নিকট তখন হচ্ছে ইসরাফিল সিংগায় ফু দেবেন এবং কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তো তার যে এই সিংগায়ের যে ফু দেওয়ার যে শব্দটা, সেটা কিন্তু মহাহুঙ্কারের মতো শোনা যাবে। তো এই জন্য বলা হয়েছে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। হ্যাঁ, পিনাক পানি কে বলতো? পিনাক পানি, পিনাক পানি কিন্তু মহাদেব। পিনাক পানি কিন্তু শিব। কেন? কারণ উনি হচ্ছে পিনাক নামের এক ধরনের ধনু উনি হচ্ছে ক্যারি করেন, এ কারণে ওনাকে বলা হয় পিনাক পানি। তো উনি পিনাক পানির ডমরু ত্রিশূল। তো পিনাক পানির কি? এক হাতে কিন্তু ডমরু আর ত্রিশূল থাকে। ত্রিশূলের সাথে ডমরু বাঁধা থাকে। হ্যাঁ, তো উনি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। আচ্ছা, ধর্মরাজ একটা পৌরাণিক ক্যারেক্টার, যে হচ্ছে কি হলো ধর্মরাজ হচ্ছে কি হলো ইয়া করে, হ্যাঁ, নীতি ন্যায় এগুলোর হচ্ছে কি হলো প্রতিষ্ঠা করে ধর্মরাজ। তো ধর্মরাজ এর হাতে একটা দণ্ড থাকে, একটা লাঠির মতো থাকে। তো যেহেতু সে নীতি ন্যায় হচ্ছে কি হলো প্রতিষ্ঠা করে, এই জন্য তার ওই দণ্ডটাকে ডিনোট করা হয়েছে আমি ধর্মরাজের দণ্ড। নীতি ন্যায় মানে প্রদর্শন করার যে দণ্ডটা তার হাতে ছিল, আমি সেই দণ্ডটা, ধর্মরাজের সেই দণ্ডটা আমি। আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচণ্ড। আচ্ছা, এই চক্র ও মহাশঙ্খের কনটেক্সটটা তোমরা বুঝেছো কিনা? বিষ্ণুর কয় হাত? বিষ্ণুর ছিল 4 হাত। 4 হাতে, এক হাতে কি ছিল? 4 হাতের এক হাতে ছিল পদ্ম, আর এক হাতে কি? শঙ্খ, আর এক হাতে কি?
চক্র, আর এক হাতে কি গদা। তো এই যে বিষ্ণুর 4 হাতে 4টা ডিফারেন্ট জিনিস, যার মধ্যে 2টা জিনিস ডিনোট করে শান্তিকে, পদ্ম আর শঙ্খ, আর 2টা জিনিস ডিনোট করে হচ্ছে গিয়ে হলো ধ্বংসকে, চক্র এবং গদা। হ্যাঁ, সেটা কি উনি বোঝাচ্ছেন যে আমি চক্র এবং মহাশঙ্খ, আমি চক্র একদিকে যেমন হচ্ছে ধ্বংসের জিনিস চক্র, আর একদিকে আমি হচ্ছে গেল শঙ্খ মানে শান্তির জিনিস। কার? বিষ্ণুর 4 হাতের ওই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আমি প্রণব নাথ প্রচন্ড, আমি প্রচন্ড জোরে হওয়া যে আওয়াজ, আমি সেটা। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি খ্যাপা দুর্বাসা, আমি হচ্ছে কি হলো দুর্বাসা কি, যার সাথে বসবাস করা যায় না, ওই যে মণি যার সাথে বসবাস করা যায় না, হ্যাঁ, যে হচ্ছে কি হলো প্রচন্ড রকমের রাগী, যার রাগ খুব দ্রুত হয় এবং যে প্রধান হলে সবাইকে হচ্ছে কি হলো পুড়িয়ে ফেলে, ছারখার করে ফেলে, আমি সেই ধরনের দুর্বাসা। দুর্বাসাকে এখানে খ্যাপা বলে সম্বোধন করা হয়েছে, আমি খ্যাপা দুর্বাসা। আমি বিশ্বামিত্র শিষ্য, হ্যাঁ, এই বিশ্বামিত্রকে, বিশ্বামিত্র কিন্তু তপস্যা করে করে ক্ষত্রিয় থেকে সে হচ্ছে ব্রাহ্মণ হতে পেরেছিল। বিশ্বামিত্র হচ্ছে প্রচন্ড রকমের ধৈর্যশীল। তো এখানে একদিকে যেমন বোঝানো হচ্ছে যে অসহনীয় অধৈর্যশীল দুর্বাসাকে, অন্যদিকে সে আবার নিজেকে তুলনা করছেন খুবই শান্ত সৃষ্ট এবং ধৈর্যশীল বিশ্বামিত্রের সাথে, তার শিষ্য হিসেবে নিজেকে সম্বোধন করছেন। আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব, আমি দাবানল দাহ, আমি হচ্ছে দাবানল মানে কি আগুন, মনের মধ্যে যে আগুন লেগে যায়, যে আগুন সহজে নিভে না, আমি এই ধরনের দাবানল দহন করিব বিশ্ব। দাবানল যখন একবার শুরু হয়ে যায় তখন সেটা কিন্তু থামানো খুবই কষ্টের, খুবই কষ্টের। দাবানল সহজে হচ্ছে এগুলো থামে না। তো আমি দাবানল দাহ দহন করিব পুরো বিশ্ব, যখন আমার দাবানলটা শুরু হবে, হ্যাঁ, তখন আমি পুরো বিশ্বকে দহন করে দেবো, আমি তখন পুরো বিশ্বকে পুড়িয়ে ফেলবো, এটাই বোঝানো হয়েছে এই লাইনে। চলো তারপরে দেখি, দেখো পরের স্লাইডে কি বলা হয়েছে। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্ধন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসীর, চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিশ্ব জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিতে। উনি বোঝাতে চাচ্ছেন যে আমি, যার মন উদাসী, অনেকে থাকে না যে যার মনটা হচ্ছে উদাস থাকে, যে হচ্ছে গিয়ে হলো কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না। হ্যাঁ, তোমাদের এখন এরকম একটা বয়স চলছে যেখানে হয়তো হুট করে মন উদাসী হয়ে যাচ্ছে, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না, ভালো লাগছে না। তো সে বোঝাচ্ছে যে আমি ওই রকম একটা মন উদাসী। আমি বিধবার বুকের ক্রন্ধন শ্বাস, একজন নারী যখন বিধবা হয়, তার স্বামী যখন মারা যায়, তখন আসলে তার বুকে আসলে কি থাকে, সে আসলে শুধুমাত্র কান্নাকাটি করা ছাড়া, ক্রন্ধন শ্বাস, দীর্ঘ নিঃশ্বাস এবং কান্না ব্যতীত তার আসলে কোনো সম্বল থাকে না। তো সে বোঝাতে চাচ্ছে, কবি বোঝাতে চাচ্ছে যে সে বিধবার বুকের ক্রন্ধন শ্বাসের মতো, বিধবার যে শেষ আশ্রয়স্থল, তার কান্নাকাটি, তার স্বামী হারার বেদনা, সে ওটা বোঝাতে চাচ্ছে। আমি হা হুতাশ, হা হুতাশ আমি হুতাশীর, হুতাশী মানে কি, যে হা হুতাশ করে, তো আমি হুতাশের হা হুতাশ, যে ব্যক্তি হা হুতাশ করে আমি তার হা হুতাশের মতো। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের, যারা হচ্ছে কি হলো গৃহহারা, যারা নিজেদের ঘর হারিয়েছে, যত পথিক মানে গৃহহারা হয়ে, চির গৃহহারা হয়ে তারা তখন পথিক হয়ে গেছে। একটা হচ্ছে গেলো আমি সাময়িকভাবে আমার ঘর হারিয়েছি, আবার আমি আমার ঘর বিল্ড করবো, বাট যারা চির গৃহহারা, যারা কখনোই নিজেদের ঘর আর ফিরে পাবে না, যাদের আর নিজেদের ঘর নেই, তাদেরকে তো পথিক বলেই সম্বোধন করা হয়, কারণ তারা পথে পথে থাকছে, তাদের তো আর ঘর নেই। হ্যাঁ, তো চির গৃহহারা পথিকের বঞ্চিত ব্যথা, হ্যাঁ, এই যে ঘর না থাকা, ঘর থাকার যে সুবিধাটা বা ঘর থাকার যে ভালো লাগার অনুভূতি, ওই অনুভূতি থেকে তো তারা বঞ্চিত। তো আমি এই বঞ্চিত পথবাসী যে মানুষগুলো আছে, তাদের যে গৃহ হারানোর যে বেদনা, আমি সেই বেদনা, আমি সেই পথিকদের সেই বেদনা, আমি সেই বঞ্চিত ব্যথা। আমি অবমানিতের মরম বেদনা, যারা অবমানিত হয়, যারা অপমানিত হয়, হ্যাঁ, আমি তাদের মরম বেদনা। হ্যাঁ, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, হ্যাঁ, আমি হচ্ছে গেলো বিষের জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, যারা হচ্ছে যে বুক ক্রমশ লাঞ্ছিত হয়ে এসেছে, আমি সেই বুকের গতি ফিরিয়ে আনি। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী রেণুবিনে গান গাওয়া, আমি আকুল নিগাত তিয়াস, আমি রুদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। এখন এখানে কিন্তু কবি আবার নিজের সফটওয়্যার ভার্সনটাকে দেখাচ্ছেন,
যে বলতে চাচ্ছেন আমি উত্তর বায়ু মলয় অনিল, এই যে বায়ু মলয় অনিল একই কথা, সমার্থক শব্দ। উদস পূরবী হাওয়া, হ্যাঁ আমি হচ্ছে গিয়ে হলো যে উত্তর দিক থেকে আসে যে উদাস, শীতের সময় দেখবা যে যে বাতাসটা আসে অনেক সময়, হ্যাঁ ওইটা হচ্ছে গিয়ে খুব উদাস একটা বায়ু না, তো হচ্ছে আমি উত্তর পূরবী হাওয়া, হ্যাঁ আমি উত্তর দিক থেকে আসা উদাস পূরবী হাওয়া। আমি হচ্ছে গিয়ে হলো বায়ু মলয় অনিল, অনিল আমি পথিক কবির গভীর রাগিনী, হ্যাঁ আমি হচ্ছে কি হলো যে পথে পথে যে কবিরা গান গায়, পালা গান যখন হতো তখন দেখা যেত যে পথে পথে কবিরা গান গিয়ে বেড়াতো, পালা কবি বলা হতো দেখি। আমি এই এই ধরনের যে কবিরা এরা আবার খুব দেখা যায় যে এরা খুব ট্যালেন্টেড থাকে, তো তখন তারা হচ্ছে খুব গভীর কথার রাগিনী তাদের কথার মধ্যে থাকে, হ্যাঁ রাগিনী মানে সুর এক ধরনের। তো আমি গভীর রাগিনী, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া, হ্যাঁ যে বেনু বিনে যে গান গাওয়া হয়, এগুলো বাদ্যযন্ত্র এদের যে গান গাওয়া হয় আমি সে ধরনের গান গাওয়া। আমি আকুল নিদাঘ তিয়াস, আমি রৌদ্র রুদ্র রবি, হ্যাঁ আমি আকুল নিদাঘ তিয়াস, আমি রৌদ্র রুদ্র রবি। একদিকে বলা হচ্ছে আমি প্রচন্ড রকমের পিপাসা, আরেকদিকে বলা হচ্ছে আমি সেই পিপাসার কারণ, আমি সেই রৌদ্র রুদ্র রবি। আমি এই যে সবগুলো কিন্তু সূর্যের হচ্ছে গেল সমার্থক শব্দ। আমি মরু নির্ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি মরুর বুকে ঝর্ণার মতো ঝরঝর করে ঝরি। মরুভূমিতে কি কখনো ঝর্ণা দেখেছো তুমি? মরুভূমি এমনই একটা জায়গা যেখানে পানির অভাব থাকে, যেখানে মানুষ গাছপালা, গাছপালা অবধি পানি প্রিজার্ভ করে রাখে, যেখানে পশু উট তারা পানি প্রিজার্ভ করে রাখে, ওদের পানির এত অভাব মরুভূমিতে, হ্যাঁ এত গরম তপ্ত দাবদাহ, সেখানে বোঝাতে চাচ্ছে যে আমি সেই মরুর বুকে, মরুভূমির বুকে আমি হচ্ছে গেলো নির্ঝর ঝরঝর। এটার মানে হচ্ছে এরকম যে কবি বোঝাতে চেয়েছেন যে এই যে অন্যায় দুর্দশা দুর্গতি মানুষের, ব্রিটিশ শাসনের কারণে, সে ওই দুর্দশার মধ্যেও আশার বাণী, সে একটা আশার বাণী রূপে এখানে আছেন। সে বলছে যে আমি মরুনির ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি শ্যামল ছায়ার ছবির মতো যেটা প্রশান্তি দান করে, আমি সেরকম একটা ছবি। তারপর বলা হচ্ছে আমি অরফিয়াসের বাঁশুরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম, মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি, আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহিনী নিখিল অখিল বেপিয়া। ওকে দেখো এখানে বলা হচ্ছে কি আমি অরফিয়াসের বাঁশুরি। অরফিয়াসকে, অরফিয়াস হচ্ছে গ্রিক মিথোলজির এমন একটা ক্যারেক্টার যে হচ্ছে গিয়ে হলো একজন গুণবান কবি এবং হচ্ছে গিয়ে হলো মিউজিশিয়ান ছিলেন বা গায়ক ছিলেন, যার বাঁশির সুরে আসলে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। এই একই বাঁশির সুরে সে তার প্রেয়সীকেও কিন্তু প্রেমের নিবেদন করেছিলেন এবং তাদের প্রেম সফল হয়েছিল। তো সে বোঝাতে চেয়েছে যে আমি অরফিয়াসের বাঁশির মতো সুমধুর, মন্ত্রমুগ্ধ করে ফেলতে পারি মানুষকে। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, মানে আমার অরফিয়াসের বাঁশির সুরের মতো আমি এতটাই হচ্ছে গিয়ে হলো মন্ত্রমুগ্ধকর যে মহাসিন্ধু, সিন্ধু মানে কি জানো? সিন্ধু মানে কিন্তু সাগর, সিন্ধু মানে সাগর, অর্থাৎ মহাসাগর হচ্ছে গিয়ে হলো উতলা মহাসাগরও ঘুম ঘুম ফিল করে, অর্থাৎ উতলা মহাসাগরের যে যে পরিমাণে ঢেউ থাকে সেই ঢেউটা নিভে যায়, কমে যায়। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, আমি সবাইকে এমনভাবে ঘুম পাড়ায় দেই যে নিখিল বিশ্ব, হ্যাঁ পুরো মহাবিশ্বটা নিঝুম হয়ে যায়, চুপ হয়ে যায়, শান্ত হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়। মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি, আমার বাঁশুরির সুরে শুনে সবাই, আমি শ্যামের হাতের বাঁশুরির মতো, হ্যাঁ শ্যাম বলতে বোঝানো হচ্ছে শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ কিন্তু এই তার বাঁশির জন্য কিন্তু খুব পপুলার ছিলেন, হ্যাঁ যে যখন রাধা কৃষ্ণ সম্পর্কে আমরা জানি বা রাধা কৃষ্ণ, কৃষ্ণের বাঁশি, কৃষ্ণের বাঁশির সুরে হচ্ছে রাধা এবং গোপীরা, তারা সবাই কিন্তু খুব মন্ত্রমুগ্ধ ছিল না। তো এখানে বোঝানো হচ্ছে যে বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরির মতো অতটাই আবেদনময়ী, অতটাই হচ্ছে গিয়ে হলো মন্ত্রমুগ্ধ করতে পারি। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, আমি এতটাই শান্ত স্নিগ্ধ, ঠিক আছে, বাট আমি যখন রুষে উঠি বলতে কি আমি যখন রেগে যাই, রুষে ওঠা মানে হচ্ছে রেগে যাওয়া, রেগে যাওয়া, আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, আমি যখন রেগে যাই, আমি ঠিক আছে আমি এত ভালো ঠিক আছে, কিন্তু আমি যখন রেগে যাই তখন আমি কিন্তু মহাকাশ ছেপে উঠে যাই উপরের দিকে, মানে আমার রাগ এত বেশি। ভয়ে সপ্ত নরক হাবিয়া দুযোগ নিভে নিভে যায় কাঁপিয়া, আমার রাগ
এত বেশি তীব্র যে সপ্ত নরক হাবিয়া, মানে 7 নাম্বার নরক হাবিয়া। নরক কয়টা? 7টা। বেহেশত 8টা। সব থেকে নিম্নের নরক কোনটা? হাবিয়া। হাবিয়া। ওকে, কি হাবিয়া লিখলাম বলো দেখি, সুন্দর করে লিখি তাই না? হাতে লেখা একটু খারাপ, কি আর করার। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো যে আমি বাঁ হাতে লিখি? তো কি বলা হচ্ছে, সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। হ্যাঁ, তো 7 নাম্বার নরক যে হাবিয়া দুজক, আমার ভয়ের সামনে এটা কেঁপে নিভে নিভে যাচ্ছে। দোজক মানে কি? দোজক মানে তো আগুন না, দোজকে আগুন আগুন, তো সেই আগুন হচ্ছে কি নিভে নিভে যায় আমার ভয়ের সামনে। আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া, আমি এতটাই বিদ্রোহী যে আমার বিদ্রোহ নিখিল অখিল ব্যাপিয়া। মানে ব্যাপিয়া মানে কি জানো? ব্যাপিয়া মানে হচ্ছে ব্যপ্ত করে, মানে ছড়ায় যায় আসলে, ব্যপ্ত করে। ঠিক আছে, এটা ছড়িয়ে যাওয়া, মানে ব্যপ্ত করা মানে ছড়িয়ে যাওয়া, ব্যাপিয়া মানে ছড়িয়ে যাওয়া। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপরি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দ্রর রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণে ভূমে রণিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়েছি একা, চির উন্নত মম শির। সংক্ষেপে এটা এখনো ছোট, আরো আছে এখানে। তো বলা হচ্ছে কি, আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরাম কি? পরশুরাম কিন্তু হচ্ছে কি হলো শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা। এটা আমরা কোথায় পেয়েছিলাম? আমরা শব্দার্থে পেয়েছিলাম। এবং পরশুরাম, পরশু মানে কি? পরশু মানে হচ্ছে গিয়ে হলো কুঠার। তো এই পরশুরাম হচ্ছে গিয়ে হলো কুঠার বহন করতে সবসময় সাথে তার, এর জন্য তাকে পরশুরাম বলা হতো। পরশু মানে কিন্তু কুঠার। তো সে বোঝাতে চাচ্ছে যে কবি হচ্ছে গিয়ে হলো পরশুরামের কঠোর কুঠারটা। হ্যাঁ, পরশুরাম যে কুঠারটা সবসময় বহন করতো, কবি হচ্ছেন সেই কুঠার। নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হচ্ছে গিয়ে হলো পুরো বিশ্বকে, এই যে পরশুরাম হচ্ছে গিয়ে হলো কি, পরশুরাম কিন্তু ক্ষত্রিয়দেরকে 21 বার মেরেছিল, তাই না? অর্থাৎ কি, সে হচ্ছে ক্ষত্রিয়দেরকে নিধন করেছে, নিক্ষত্রিয় করতে চেয়েছে, অর্থাৎ একটা জায়গা যেখানে কোনো ক্ষত্রিয় থাকবে না, নিক্ষত্রিয় করতে চেয়েছে, নিক্ষত্রিয়করণ। তো এখানে নিক্ষত্রিয় করিব বিশ্ব, এখানে নিক্ষত্রিয় করিব বিশ্ব বলতে মূলত বোঝানো হচ্ছে যে ওখানে তো পরশুরাম হচ্ছে গিয়ে হলো তার কুঠারের মাধ্যমে ক্ষত্রিয়দের নিঃশেষ করতে চেয়েছেন। এখানে কবি বুঝিয়েছেন যে আমি নিক্ষত্রিয় বিশ্বকে করব, মানে হচ্ছে আমি এই যে আমাদের যেই ভূমি, এই ভূমিকে আমি হচ্ছে ব্রিটিশ ছাড়া করব। আমি দরকার হলে 21 বার, পরশুরামের মতো আমি 21 বার হচ্ছে ক্ষত্রিয় নিধন করব, তাও আমি হচ্ছে গিয়ে হলো এই ব্রিটিশদেরকে আমি দেশ ছাড়া করব। আনিব শান্তি শান্ত উদার, মানে আমি হচ্ছে কি হলো এদেরকে নিক্ষত্রিয় করার মাধ্যমে, আমি ব্রিটিশদেরকে বাংলা থেকে হাঁটানোর মাধ্যমে আমি হচ্ছে কি হলো শান্তি আনিব। আমি হল বলরাম স্কন্ধে, বলরাম হচ্ছে কি তার স্কন্ধে বা কাঁধে যে হলটা বহন করে, আমি সেই হল। আমি উপরে ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। আমি হচ্ছে গিয়ে হলো এই অধীন বিশ্ব, যে অধীন মানে কি জানো? পরাধীন। আমি পরাধীন বিশ্ব অর্থাৎ পরাধীন বাংলাকে আমি উপড়ে ফেলবো, সমূলে তুলে ফেলা মানে হচ্ছে উপড়ে ফেলা। আমি উপড়ে ফেলবো অবহেলে নবসৃষ্টির মহানন্দে। আমি মানে এই যে অধীনতা, এই যে পরাধীনতা, আমি এই পরাধীনতাকে উপড়ে ফেলবো সৃষ্টির মহানন্দে। হ্যাঁ, আমি সৃষ্টির মহানন্দে এই পরাধীনতাকে উপড়ে ফেলবো। কেন? কারণ হচ্ছে গিয়ে হলো আমি হল, বলরামের স্কন্দের হলের মতো আমি হচ্ছে গিয়ে হলো এই যে অধীন মানুষ, হ্যাঁ, এই যে দুর্দশা, এই যে বাংলার অবস্থা, আমি এই বাংলার অবস্থাকে একদম সমূলে পরিবর্তন করে ফেলবো নতুন ভাবে বাংলা সৃষ্টির মহানন্দে, মানে আনন্দ, মহানন্দ, অনেক বেশি আনন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, হ্যাঁ, মহাবিদ্রোহী রণ মানে কি? যুদ্ধ, যুদ্ধে ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি সেই দিন শান্ত হবো, একটা দিনের কথা কবি উল্লেখ করতে চাচ্ছেন যে আমি ওই দিন শান্ত হব। আমি যুদ্ধ থেকে আমি ওই দিন ক্লান্ত বা হব, বা আমি ওই দিন অবসর নিব যুদ্ধ থেকে। আমি ওই দিন শান্ত হব যেদিন
উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধরিবে না। যেদিন উৎপীড়িতের মানে কি জানো? নির্যাতিতের, যারা হচ্ছে নির্যাতিত হচ্ছে, যেদিন থেকে নির্যাতিত যারা, তাদের ক্রন্দন রোল মানে হচ্ছে গেল তাদের কান্নার আওয়াজ, তাদের কান্নার আওয়াজ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হবে না। আমি সেই দিন, আমি এমন এক মহাবীর, আমি সেই দিন শান্ত হব যেদিন যারা হচ্ছে কি হলো নির্যাতিত, এরকম নির্যাতিত মানুষের কান্নার ধ্বনি আকাশে বাতাসে মানে প্রতিধ্বনিত হবে না। যখন কেউ আর নির্যাতিত হবে না, যখন কেউ কাঁদবে না, আমি সেই দিন গিয়ে শান্ত হব। অত্যাচারীর খড়গ কৃপার ভীম রণভূমে রণিবে না। যখন হচ্ছে গেল অত্যাচারীরা তাদের হচ্ছে গিয়ে হলো রণভূমে, অত্যাচারীরা তাদের অস্ত্র দ্বারা আর আঘাত হানবে না, আমি সেই দিন গিয়ে শান্ত হব। হ্যাঁ, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এই পুরো জায়গাটাতে আসলে বোঝানো হচ্ছে যে উনি কবে শান্ত হবেন। এই যে নিজেকে প্রথমে কি করলো, নিজেকে খুব একটা ঝড়ের মতো করে নিজেকে, একটা বিদ্রোহী সত্তাকে যে পরিচয় করালো, তারপর বললো যে আমার এই বিদ্রোহী সত্তার, এই ঝড়ের মতো সত্তার পাশাপাশি আমার একটা কোমল হৃদয়ও আছে। হ্যাঁ, যে হৃদয়টা ফিল করে, যেটা হচ্ছে গিয়ে হলো বাবা এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরির মতো। হ্যাঁ, এরকম একটা কোমল একটা মনও আছে, কিন্তু এই মনটা আমি দেখাতে পারছি না। কেন? কারণ হচ্ছে মানুষ অনেক অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, যেটা আমার সহ্য হচ্ছে না। এই কারণে আমার বিদ্রোহী সত্তাটা জেগে উঠেছে। এই বিদ্রোহী সত্তাকে শান্ত করা যাবে সেই দিন, যেদিন হচ্ছে গিয়ে হলো অত্যাচারিত মানুষের, নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হবে না। তারা আর কাঁদবে না, তারা হাসবে, তারা সুখী হবে, তারা আর নির্যাতিত হবে না। এবং যেদিন হচ্ছে গিয়ে হলো যারা অত্যাচারী আছে তারা তাদের হচ্ছে গেলে অস্ত্র শস্ত্র নিয়ে আর এ ধরনের দাঙ্গা হাঙ্গামা করবে না। অস্ত্র বলতে বোঝানো হচ্ছে এই যে নিয়ম কানুন আইন, এগুলোকে। তখন তার ওরকম সম্মুখ সমর ছিল না, এটাকে বোঝানো হয়েছে। আমি সেই দিন বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়েছি একা, চির উন্নত মম শির। আমি চির বিদ্রোহী বীর, আমি চির বিদ্রোহী, আমি বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত মমশির। মানে সে বোঝাতে চাচ্ছে যে আমি এমন এক বিদ্রোহী, আমি চিরকাল বিদ্রোহী। যখন আবার কোনো অনাচার হবে, আবার কোনো অন্যায় হবে, আমি তখনও আবার হচ্ছে বিদ্রোহ করব, কারণ আমি চির বিদ্রোহী। হ্যাঁ, আমার বিদ্রোহী সত্তাটাকে কখনো শেষ করা যাবে না। আমাকে যতই জেলে দাও, আমাকে যতই জুলুম করো, আমার পত্রিকাকে যতই তোমরা হচ্ছে, আমার সংকলিত পত্রিকাকে তোমরা যতই হচ্ছে গিয়ে হলো বয়কট করে দাও, হ্যাঁ, আমাকে যত বয়কট করো, কিন্তু কখনো হচ্ছে গিয়ে হলো আমাকে দমানো যাবে না, কারণ আমি হচ্ছি চির বিদ্রোহী বীর। আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত মমশির। আমি এতটাই হচ্ছে গিয়ে হলো নিজের অন্যায়ের বিরুদ্ধে, আমি আমার দেশের প্রতি, আমার নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে আমি এতটাই সোচ্চার যে আমি আসলে কারো ভরসা করছি না কারো উপর, যে আমি কারো উপর ভর করে আমি উঠছি না। হ্যাঁ, আমি নিজেই একা, নিজ বলে আমি হচ্ছে গেল একা উঠেছি চির উন্নত মমশির। আমার মস্তকে আমি এতটা উন্নত করেছি, আমি এতটা উচ্চে এটাকে অবস্থান দিয়েছি যে আমি হচ্ছে গিয়ে হলো কারো উপর নির্ভরশীল না, আমি একা উঠেছি। সো আমি চিরবিদ্রোহী এবং আমি উঠিয়াছি একা, আমার চির উন্নত মমশির। কবিতাটা এখানেই শেষ হলো। আমাদের পাঠ্যে এতটুকুই আছে, যদি এটা সংক্ষিপ্ত রূপ, আমাদের পাঠ্যে এতটুকুই আছে। তো কবিতাটা এখানেই শেষ হলো। কবিতার মূল ভাবটা নিয়ে আমরা যদি আবার একটু আলোচনা করি, তাহলে কি, আমরা শুরু থেকে বলে আসছি এই কবিতাতে বিভিন্ন মিথোলজিক্যাল ক্যারেক্টার, একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার এবং বিভিন্ন হিস্টোরিক্যাল ইভেন্ট, বিভিন্ন অ্যানালজি এবং এটা ওটার সাথে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে কবি হচ্ছেন গিয়ে হলো পরস্পর বিরোধী এক ধরনের চরিত্র। তার বিদ্রোহী সত্তা একদিকে যেমন হচ্ছে প্রচন্ড রকমের কি বলা যায়, রুষ্ট, কঠিন, কঠোর, অন্যদিকে তার আবার একটা কোমল মন আছে, কবি সত্তা আছে, বাঁশুরির মতো, অরফিয়াসের বাঁশি, শ্যামের বাঁশুরির মতো সে হচ্ছে কি হলো কোমল এবং একটা ভালোবাসাপূর্ণ হৃদয় আছে তার। এই ভালোবাসাটা কাদের জন্য? যারা নির্যাতিত, নিপীড়িতদের জন্য। আর তার এই ক্রোধটা কাদের জন্য? যারা হচ্ছে অত্যাচারী, যারা হচ্ছে অত্যাচার করছে তাদের উপরে। তো এভাবেই কবি পুরো কবিতাটাতে দেখিয়েছেন তার বিদ্রোহী সত্তাকে, এবং অতঃপর তিনি বলেছেন যে আমি এমন এক বিদ্রোহী যে হচ্ছে চিরকাল বিদ্রোহ করে যাব অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু আমি ওই দিন শান্ত হব যেদিন হচ্ছে মানুষ আর নিপীড়িত হবে না, যেদিন হচ্ছে বাংলার মানুষের আর কোনো যন্ত্রণা থাকবে না, কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। তো এটা যদিও হচ্ছে গিয়ে হলো তোমার
ওই যে এটা যদিও হচ্ছে গিয়ে হলো তোমার ইয়ার টাইমে করা হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন খুব বেশি প্রখর রূপে হচ্ছে তখন করা হয়েছে, ব্রিটিশদের বিরুদ্ধে লেখা হয়েছে, কিন্তু এই কবিতাটা যে কোনো কনটেক্সটে সবসময় রিলেভেন্ট থাকে। হ্যাঁ, যে কোনো অন্যায় হলেই সেখানেই এই কবিতাটা রিলেভেন্ট থাকে, যে মানুষ নিজেকে আসলে বিদ্রোহী হিসেবে আবিষ্কার করে। আমরা তো জুলাইয়ের সময়ও আমরা হয়তো অনেকে জানতাম না, তাই না, যে আমরা এত সাহসী। তোমাদের মধ্যেও অনেকে রাজপথে নেমেছো না? তো তোমরা কি জানতে যে তোমরা এত সাহসী? জানতে না। কিন্তু কিন্তু যখন তোমরা হচ্ছে গিয়ে হলো নেমেছো রাজপথে, তখন তোমরা দেখেছো যে মৃত্যু ভয়কে তোমাদের কাছে কত তুচ্ছ লাগছে। একটা মানুষের কাছে তো তার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা তো বলা যায় তার জীবন। হ্যাঁ, আমি বেঁচে আছি, এটাই আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। অথচ সেখানে আমরা আমাদের জীবনকে তুচ্ছ করতে একবারও দ্বিধা করিনি। হুম। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে এক পর্যায়ে সর্বস্তরের জনগণ নেমে গিয়েছে রাস্তায়। যেটা ৭১-এ হয়েছিল, যেটা ৫২-তে হয়েছিল, যেটা ৬৯-এ হয়েছে, ৬৬-তে হয়েছে, ৪৭-এ হয়েছে। বাঙালির ইতিহাস সব সময় ছিল হচ্ছে গিয়ে হলো স্বাধীনতাকামী ইতিহাস, মুক্তিকামী ইতিহাস। বাঙালি সব সময় হচ্ছে গিয়ে হলো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতো। নজরুলের মতো দুই একজন হয়তো অনুপ্রেরণা দিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। চলো আমরা এখন বহু নির্বাচনী প্রশ্ন দেখে নিই বইয়ের। আমি এক্সট্রা কোনো বহু নির্বাচনী প্রশ্ন অ্যাড করিনি, এক্সট্রা কোনো সৃজনশীল অ্যাড করিনি। আমি বইয়েরটার দিকেই ফোকাস দিচ্ছি। তোমরা বইয়েরটা থেকে যখন পড়বে, একটা জিনিস হচ্ছে কি, প্র্যাকটিসটা জরুরি, বাট তুমি বুঝে প্র্যাকটিস করছো কিনা সেটা আরো বেশি জরুরি। আমি কোনটা প্র্যাকটিস করব সেটা যতটা ইফেক্টিভ, তার থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে আমি ঠিক কেমনভাবে প্র্যাকটিস করছি, আমার প্র্যাকটিসের ধরনটা কেমন। তুমি যখন কবিতা সম্পর্কে তোমার একটা কম্প্যাক্ট নলেজ থাকবে, কবিতা সম্পর্কে যখন তোমার একটা ফুল নলেজ থাকবে, তখন আসলে তোমাকে যেখান থেকে অবজেক্টিভ দেওয়া হোক, সৃজনশীল দেওয়া হোক, তুমি আসলে আটকাবে না, কারণ তুমি কবিতাটা তো ভালোভাবে আত্মস্থ করেছো। আর আজকের ক্লাসে বিদ্রোহী কবিতাটা যেভাবে পড়ানো হলো, এরপরে আমার মনে হয় না যে কবিতা আত্মস্থকরণে তোমাদের কোনো ধরনের ল্যাকিংস থাকতে পারে। চলো শুরু করা যাক। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? দেখো, ক্রন্দন শ্বাস বলতে আমি কি বলেছিলাম যে ক্রন্দন শ্বাস কোনটা, যে একজন যখন তার স্বামী মারা যায়, তখন তার আসলে আশ্রয়ই থাকে হচ্ছে তার নিজের বুকের হচ্ছে গেল কান্না, এছাড়া তার আর কিছু থাকে না, আর কোনো সম্বল থাকে না। তো উনি বোঝাচ্ছেন কি, বিধবার বুকের ক্রন্দন শ্বাস। এখানে দেখা যাচ্ছে বঞ্চিত আছে, আমরা এখানে বঞ্চিতটাই হচ্ছে গিয়ে হলো কালেক্ট করব, বাট এটা হচ্ছে বিধবার হওয়ার কথা, বিধবার, এটা বিধবার হওয়ার কথা। যদি এটা বিধবার হয় তাহলে এখানে বিধবার বুকের ক্রন্দন শ্বাস হবে। যদি এটা বিধবার হয় তাহলে এখানে এটা বিধবার বুকের ক্রন্দন শ্বাস হবে। হয়তো যখন হচ্ছে স্লাইড মেক করা হচ্ছে তখন হয়তো ভুল হতে পারে, বাট সরাসরি কবিতার লাইন থেকে এটা এসেছে যে আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস। এটা যদি বিধবার হয় এখানে খ, তাহলে এটা বিধবার বুকের ক্রন্দন শ্বাস হবে। আর যদি অপশন এরকমই থেকে থাকে সত্যিকার অর্থে বইয়ে, তাহলে সেখানে বঞ্চিতে দিয়ে দিবে তোমরা। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য, এখানে কবি কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? এটা কোনটা? বিদ্রোহী অত্যাচারিত? বিদ্রোহী বাঁশের বাঁশরি দিয়ে কি বিদ্রোহী বোঝায়? না। অত্যাচারিত রণতুর্য দিয়ে কি অত্যাচারিত বোঝায়? না। বিদ্রোহী ও বংশীবাদক, বাঁশের বাঁশরি দিয়ে কি বিদ্রোহী বোঝায়? না। রণতুর্য দিয়ে বংশীবাদক বোঝায়? না। বিদ্রোহী ও বীর যোদ্ধা, দুইটা তো একই রকমের কথা হয়ে গেল, তাহলে দুইয়ের উত্তর হবে কি? ক, প্রেমিক ও দ্রোহী। বাঁকা বাঁশের বাঁশরি আর রণতুর্য। বাঁশের বাঁশরি, বাঁশের বাঁশরি কার প্রতীক? শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ কিন্তু প্রেমিক পুরুষ ছিলেন, তাই না? রাধা, গোপী, কত কিছু, তার প্রেমে মাতোয়ারা ছিল পুরো বৃন্দাবন। তো বাঁশের বাঁশরি দিয়ে প্রেমিক সত্তাকে বোঝানো হচ্ছে, আর রণতুর্য কি এক ধরনের অস্ত্র, এটা দিয়ে কি দ্রোহী বা হচ্ছে কি যোদ্ধা, যে হচ্ছে কি হলো প্রতিবাদ করে, এটাকে বোঝানো হয়েছে। চলো তারপরে কি বলা হচ্ছে, উদ্দীপক পরে প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের এক অকুতোভয় রাজনৈতিক নেতা নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের অমানবিক, বৈষম্যমূলক ও নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে নেতৃত্ব প্রদানের কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে সরকার নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পেয়ে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং দেশে কৃষ্ণাঙ্গদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করেন।
নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমরা অনেকেই জানি। আচ্ছা, উদ্দীপকে নেলসন ম্যান্ডেলার সত্তায় বিদ্রোহী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বিদ্রোহ, স্বদেশপ্রেম, নেতৃত্ব। বিদ্রোহী কবিতা আসলে নেতৃত্বের কোনো কথা বলা নেই, যদিও এখানে নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছেন, তবে বিদ্রোহী কবিতার সাথে নেতৃত্বের আসলে সেভাবে কোনো সম্পর্ক নেই। তো বিদ্রোহ, স্বদেশপ্রেম, 1-2। ওকে, চলো তারপরে আমরা দেখি উদ্দীপক পরে 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি? উদ্দীপকের মূল বক্তব্য বিদ্রোহী কবিতার নিচের কোন পঙ্ক্তির প্রকাশ পেয়েছে? আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনু বিনা গাওয়া, আমি রুশে উঠে যাবে মহাকাশ ছাপিয়া, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়া উঠেছি একা চির উন্নত মমশির। এটা হবে, বুঝছো? এখানে দেখো, এগুলো হচ্ছে উচ্চতর দক্ষতামূলক অবজেক্টিভ, তো এই দুইটা হবেই না, জানা কথা, আমরা বুঝে যাই যে এই দুইটা হবে না। আমি আপনারা ছাড়া কাহারে করি না, এটার মধ্যে একটা হচ্ছে গিয়ে হলো কনফ্লিক্ট হতে পারে, কিন্তু এখানে বুঝতে হবে যে উনি কিন্তু একাই হচ্ছে গিয়ে হলো, দেখা যায় যে জেল খেটেছেন, উনি একাই হচ্ছে গিয়ে হলো আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, ওনার পাশে মানুষ ছিল ঠিক আছে, বাট ওনার যে অসম সাহস, ওই সাহসের বরাবর কিন্তু কেউ ছিল না। তো এখানে কিন্তু এইটা বেশি রিলেভেন্ট হয়। তারপরে দেখো কি আছে, এটা কবিতা আছে এখানে। কবিতা কি বলা হয়েছে? আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু, 7-27 নরক জ্বালা জলে মম ললাটে, মম ধূমকুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে। আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার, আমি মর্তে সাহারা গবিছাপ, আমি অশিব তিক্ত অভিশাপ। একটা কবিতার লাইন দেওয়া হয়েছে যেটা বিদ্রোহী কবিতার সাথে কিছুটা রিলেভেন্ট লাগছে আমাদের কাছে, তাই না? তাহলে এখানে কি বলা হচ্ছে? কবি কি মানেন না? কবি আসলে কোনো ধরনের নিয়ম কানুন আইন মানেন না। যবে উৎপীড়িতের কন্ধুর রোল আকাশে বাতাসে ধনিবে না, একথা বলার কারণ কি? কথা বলার কারণ হচ্ছে গেল, তোমরা হচ্ছে এখানে লিখবে এই কথা বলার কারণটা মূলত কি। আমি তোমাদের মূল ভাবটা যদি বলে দিই, যে যখন হচ্ছে আকাশে বাতাসে উৎপীড়িত নিপীড়িত মানুষের ক্রন্দন রোল বা কান্নার আওয়াজ আর শোনা যাবে না, অর্থাৎ নির্যাতন নিপীড়ন বন্ধ হবে যখন, যখন হচ্ছে আর অত্যাচারিত মানুষ তাদের হচ্ছে অধিকারটা ফিরে পাবে, সেই সময়টাকেই ডিনোট করা হয়েছে, তাই না? উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এখানে সাদৃশ্যপূর্ণ দিক অনেক জায়গা থেকে, অ্যানালজির দিক থেকে সাদৃশ্যপূর্ণ, তারপর হচ্ছে এই জায়গা থেকে সাদৃশ্যপূর্ণ যে এখানে হচ্ছে একটা বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটেছে, তাই না? তো এদিক থেকে সাদৃশ্যপূর্ণ। আবার বিদ্রোহী কবিতা সমগ্রভাবে এটা ধারণ করে না, এটা সমগ্রভাবে ধারণ করেও না, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি কেন, কারণ এখানে বিদ্রোহী কবিতা একটা পারপাস ছিল। পারপাসটা কি? যেদিন হচ্ছে কি হলো অত্যাচার বন্ধ হবে সেদিন কবি শান্ত হবেন, এবং এখানে কবির শান্ত রূপটাকেও দেখানো হচ্ছে, যেটা এই কবিতায় আবার নেই, এখানে শুধুমাত্র বিদ্রোহী রূপটাকে দেখানো হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু সৃজনশীলের ধরন। তবে সৃজনশীল লেখার ক্ষেত্রে কিছু নিয়ম তোমাদেরকে মেনটেন করতে হবে, যেমন হচ্ছে উত্তরে তোমাদেরকে খুব স্পেসিফিক হতে হবে। তুমি যখন জ্ঞানমূলকের উত্তর করছো তখন জ্ঞানের উত্তরটাই থাকবে, যখন অনুধাবন, জ্ঞান এবং অনুধাবন যেন সেপারেটলি থাকে, প্রয়োগ, উচ্চতর দক্ষতা প্রত্যেকজন আলাদা আলাদা সেকশন করে থাকে, এবং তোমার খাতায় যত বেশি হচ্ছে এগুলো স্পষ্ট থাকবে উত্তরটা। স্পষ্ট বলতে আমি বলছি না যে স্পষ্ট হাতের লেখা, আমি বলছি হ্যাঁ স্পষ্ট হাতের লেখা অবশ্যই জরুরি, তবে আমি বলছি যে তোমার এখানে উত্তরটা হতে হবে অনেক স্পেসিফিক। যখন আমি খাতাটা খুলছি একজন এক্সামিনার, তখন সে যেন দেখতে পায় যে আচ্ছা হ্যাঁ উচ্চতর দক্ষতার উত্তরের মধ্যে এখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সবই আছে, ঠিক আছে, এটা একটা কম্প্যাক্ট উত্তর হয়েছে। খুব যে বড় করে বাংলায় লিখতে হয় এরকম না, তোমার যতটুকু প্রয়োজন পড়বে প্রপারলি অ্যান্সার করার জন্য ততটুকু লিখলেই হবে, তবে সেটা খুব বেশি স্পেসিফিক হতে হবে, সেটা খুব বেশি কনটেক্সট রিলেটেড হতে হবে। উদ্দীপকটা কয়েকবার করে পড়বে, প্রশ্নটা পড়বে, তখন তোমার জন্য উত্তর করা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ আজকের ক্লাসটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি তোমাদের আজকের পরে বিদ্রোহী কবিতায় আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। যদি কোনো কনফিউশন থাকে, নেভার হেজিটেট টু কন্ট্যাক্ট, এবং অবশ্যই তখন সেটাকে আবার হচ্ছে দেখা হবে, গুরুত্বের সাথেই দেখবো তোমাদের যে কোনো ধরনের প্রয়োজন এবং হচ্ছে জিজ্ঞাসাকে। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা বাংলার পুরো কোর্সটা তোমাদেরকে শেষ করে দিব, এবং খুব সুন্দরভাবে শেষ করে দিব। তো পরবর্তী ক্লাসগুলো দেখার আহ্বান রইল, এই আহ্বান নিয়ে, এবং তোমাদের সুস্থতা কামনা করি, পরীক্ষার জন্য শুভ কামনা। টেনশন করার কিছু নেই, পরীক্ষা খুবই ভালো হবে, ইজি হবে। যখন তোমরা ক্লাসগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে, তখন বাংলার ভীতিটা আসলে কেটে যাবে তোমাদের। এবং এটা আমি যতটা ডিটেইলে পড়াচ্ছি, এক একটা ক্লাসের জন্য আমার এক একটা কবিতার জন্য হয়তো 2টা ক্লাস করে লাগছে,
হ্যাঁ, কিছু কিছু টপিক পড়ানোর জন্য আমার 3টা 4টা ক্লাস লাগবে। তো তোমরা হয়তো, আমি আশা করব তোমরা এখানে বোর হবে না, কারণ যদি তোমরা হচ্ছে জিনিসটা হাঁপিয়ে ওঠো তখন মেইন পারপাসটা সার্ভ হবে না। আমার মেইন পারপাসটাই হচ্ছে তোমরা সারা বছর হয়তো বাংলাটা স্কিপ করে যাও, এখন শেষ সময়ে এসে বাংলাটা যেন ঠিকভাবে ঝালাই হয়ে যায়, পড়তে পারো। কারণ ভাষা ভাষা পড়া দিয়ে কখনো ভালো রেজাল্ট করা যায় না। একটা জিনিস মনে রাখবে, সফলতার কিন্তু কোনো শর্টকাট নেই। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা দেখার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রিজমের সাথেই থাকো।